5ই জুন 2024 সকাল 10টা বেজে 52 মিনিট আমেরিকাতে স্টারলাইনার স্পেসক্রাফট থেকে এক রকেট লঞ্চ হয়। Ignition and liftoff of Starliner and Atlas V, carrying 2 American heroes, drawing a line. এখানে বসে আছে দুই অভিজ্ঞ অ্যাস্ট্রোনট, কমান্ডার ব্যারি বুচ উইলমোর এবং পাইলট সুনিতা উইলিয়াম, যারা যাচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের 8 দিনের এক ছোট্ট যাত্রা। যেই স্পেস ক্রাফটে করে এরা যাচ্ছে, এখানে প্রথমবার মানুষকে বসানো হয়েছে। এক প্রকার টেস্ট করা হচ্ছে যে এই স্পেস ক্রাফটে করে মানুষ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যেতে পারবে কিনা। তাই এই মিশনের নাম রাখা হয়েছে নাসাস বোয়িং ক্রু ফ্লাইট টেস্ট। পরের দিন প্রায় 27 ঘন্টা পর দুপুর 1টা বেজে 34 মিনিটে এটা আস্তে আস্তে ডকিং করা শুরু করে। এই ডকিং সফলও হয় এবং দুজন অ্যাস্ট্রোনট খুবই আনন্দের সঙ্গে আইএসএসে প্রবেশ করে। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী ছিল না। যেখানে তাদের 8 দিন থাকার কথা, সেখানে তাদের 9 মাস আটকে থাকতে হবে। এই নিয়ে অনেক হেডলাইন চলতে থাকে। Sunita Williams and Butch Wilmore are still stuck in space and are not expected to return before February 2025. তারপর দীর্ঘ 9 মাস স্পেসে কাটানোর পর ফাইনালি 18ই মার্চ 2025 বিকেল 5টা বেজে 57 মিনিটে তারা পৃথিবীতে এসে পৌঁছায়। And splashdown, Crew 9 back on Earth. কিন্তু কেন তাদের 8 দিনের মিশন 9 মাসের মিশনে পরিণত হলো? কীভাবেই বা তারা 8 দিনের খাবার পোশাক নিয়ে গিয়ে 9 মাস ম্যানেজ করলো? কি কি এক্সপেরিমেন্ট তারা সেখানে করলো এবং কিভাবেই বা তাদের ফিরিয়ে আনা হলো কোনো রকম সমস্যা ছাড়া? আজকের এই ভিডিওতে আমরা তার সম্পূর্ণ জার্নি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জানার চেষ্টা করব। পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 400 কিলোমিটার উপরে ঘুরতে থাকা এই ল্যাব ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নামে পরিচিত, যাকে শর্টে আইএসএসও বলা হয়ে থাকে। এই স্পেস স্টেশনে অনেক দেশ জড়িত থাকলেও প্রধানত ইউএসএ এবং রাশিয়া মিলেই এটাকে চালায় এবং এদেরই স্পেস ক্রাফট এখানে পৌঁছাতে পারে মেজরলি। শুরুর দিকে নাসা স্পেস স্টেশনে পৌঁছানোর জন্য তার স্পেস শাটাল ব্যবহার করত, কিন্তু এই স্পেস শাটাল অনেক দুর্ঘটনার শিকার হয়। যেমন 1986 সালে প্রথম স্পেস শাটাল চ্যালেঞ্জারের সাথে এমন একটা দুর্ঘটনা ঘটে যেখানে স্পেস শাটালে উপস্থিত সমস্ত অ্যাস্ট্রোনট মারা যায়। তারপর 2003 সালেও স্পেস শাটাল কলম্বিয়ার সাথে একদম শেষ মোমেন্টে এসে সেম দুর্ঘটনা ঘটে, যেখানে সম্পূর্ণ 7 জন অ্যাস্ট্রোনট মারা যায়। তার মধ্যে আমাদের ভারতের কল্পনা চাওলাও ছিল। এই মারাত্মক দুর্ঘটনাগুলো হওয়ার পরেই নাসা স্পেস শাটাল প্রোগ্রামকে বন্ধ করার সিদ্ধান্ত নেয়। তারপর কিছু পরীক্ষা নিরীক্ষা চলার পরে 21শে জুলাই 2011 সালে শেষবারের মতো স্পেস শাটাল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কিছু সামগ্রী পৌঁছে পৃথিবীতে ফিরে আসে। সেটাই শেষবারের মতো স্পেস শাটালের ফ্লাইট ছিল। On the 21st of July 2011, the space shuttle Atlantis landed at the Kennedy Space Center in Florida, having completed its final mission. এরপর আমেরিকাকে সম্পূর্ণভাবে রাশিয়ার উপর নির্ভর হতে হয়। অনেক মিশনে রাশিয়ার সোয়াজ স্পেসক্রাফট আমেরিকান অ্যাস্ট্রোনটদের স্পেস স্টেশনে নিয়ে যেতে থাকে, কিন্তু জিওপলিটিক্সের কারণে এই নির্ভরশীলতাও বেশি দিন টিকেনি। তারপর আমেরিকা নিজের দেশ থেকে নিজের অ্যাস্ট্রোনটদের পাঠানোর জন্য নতুন পরিকল্পনা শুরু করে। নাসা তার কমার্শিয়াল ক্রু প্রোগ্রাম লঞ্চ করে, যার দ্বারা নাসা কয়েকটা সিলেক্টেড প্রাইভেট কোম্পানিকে বাছাই করবে তাদের অ্যাস্ট্রোনটদের স্পেস স্টেশনে পৌঁছানোর জন্য, এবং সেই কোম্পানিগুলোর ক্ষমতা অনুযায়ী তাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা এবং ফান্ডিংও প্রোভাইড করা হবে। ক্রুড মিশন মানে সেই মিশন যেখানে অ্যাস্ট্রোনটরা ইনভলভ থাকবে, আর এটা এর জন্যই খুবই চ্যালেঞ্জিং, কারণ এখানে অ্যাস্ট্রোনটদের জীবনের ঝুঁকি থাকে। তো ফাইনালি 2014 সালে নাসা তার কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের জন্য 2টা প্রাইভেট কোম্পানিকে বাছাই করে। একটা হলো বোয়িং আর একটা হলো স্পেসএক্স। বোয়িং তো কয়েক দশক থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করছে এবং নাসার সঙ্গেও কিছু প্রজেক্টে তারা আগে কাজ করেছে। অন্যদিকে স্পেসএক্স ছিল এক নতুন কোম্পানি। 2002 সালে এলন মাস্ক সেটাকে শুরু করে এবং খুবই অল্প সময়ের মধ্যে তাদের প্রচুর অগ্রগতি দেখা যায়। স্পেসে তারা নতুন নতুন কৃত্রিমান রচনা করতে থাকে। নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রাম অনুযায়ী এই দুই কোম্পানিকে তাদের নিজস্ব স্পেসক্রাফট বানাতে হবে,
যাতে করে আমেরিকান অ্যাস্ট্রোনটদের স্পেস স্টেশনে পাঠাতে সক্ষম হয়। তাই সেই অনুসারেই 2020 সালে স্পেসএক্স তার ক্রু ড্রাগন নামে স্পেসক্রাফট লঞ্চ করে, যাতে করে প্রথমবার অ্যাস্ট্রোনটদের স্পেসে পাঠানোর প্রক্রিয়া শুরু হয় এবং সেটা সফলও হয়। স্পেসএক্সের এই সফলতাতে নাসা স্পেসএক্সের ক্রু ড্রাগন স্পেসক্রাফটকে সার্টিফাইড করে তাদের রেগুলার ক্রু ফ্লাইটের জন্য। তখন থেকে এখন পর্যন্ত এই ক্রু ড্রাগন সফলভাবে 9টা মিশন কমপ্লিট করেছে এবং 10 নম্বর মিশনটা রানিংয়ে আছে। এগুলোকে ক্রু 1, ক্রু 2, ক্রু 10 এভাবে বলা হয়ে থাকে। গত কয়েক বছর থেকেই স্পেসএক্সের এই ক্রু ড্রাগন ফ্লাইটটাই নাসার জন্য একটা স্টেবল এবং নির্ভরযোগ্য স্পেসক্রাফটে পরিণত হয়েছে। অন্যদিকে বোয়িং কোম্পানির গল্পটা একটু অন্যরকম। তাদের যাত্রা এতটাও স্মুথ ছিল না। তাদের স্পেসক্রাফটের নাম হলো স্টারলাইনার। এদের অনেক ডিলে হয় এবং অনেক বাধা বিপত্তি এদের সামনে আসে। যেমন কোনো স্পেসক্রাফটকে ক্রুড ফ্লাইট টেস্ট করার আগে প্রথমে তাদের আনক্রুড অবস্থায় পাস হতে হয়। আনক্রুড অর্থাৎ সেম স্পেসক্রাফটকে মানুষ না রেখে, অ্যাস্ট্রোনট না রেখে খালি অবস্থায় পাঠানো হবে এবং সেম পরীক্ষা নিরীক্ষা করা হবে, সেমভাবে পরিচালনা করা হবে যেমনটা অ্যাকচুয়াল ক্রুড ফ্লাইট টেস্টে হতে চলেছে। সেই সূত্রেই 2019 সালে স্টারলাইনারের প্রথম আনক্রুড অরবিটাল ফ্লাইট টেস্ট করা হয়, কিন্তু কিছু সফটওয়্যার গ্লিচের কারণে এটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পর্যন্ত পৌঁছাতে পারেনি, অর্থাৎ প্রথম আনক্রুড ফ্লাইট টেস্ট ব্যর্থ হয়ে গেল। এরপর অনেক তদন্ত এবং সংশোধন করার পর 2022 সালে আবার দ্বিতীয়বারের মতো আনক্রুড অবস্থায় ফ্লাইট টেস্ট করা হয়, যেটা সফল হয়েছিল এবং 4 দিন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সাথে যুক্ত থাকার পরে সেটা পৃথিবীতেও ফিরে এসেছে। এর ফলে বোয়িংয়ের স্টারলাইনার ক্রুড অবস্থায় ফ্লাইট টেস্ট করার জন্য পাস হয়ে যায়। এরপরে শুরু হয় আসল খেলা। এই ক্রুড ফ্লাইট টেস্টের জন্য 2 জন অ্যাস্ট্রোনটকে বাছাই করা হয়, আর সেই 2 জন আর কেউ না, আমাদের সুনিতা উইলিয়াম এবং বুচ উইলমোর। প্রথমে বলা হয় ক্রুড ফ্লাইট টেস্ট 2023-এর জুলাই মাসে লঞ্চ করা হবে, কিন্তু কিছু ওয়্যারিং এবং প্যারাশুটের সমস্যা থাকার কারণে এই লঞ্চ ডিলে করা হয়। তারপর দীর্ঘ 1 বছর পরে বিভিন্ন রিসার্চ এবং সংশোধন করার পরে ঘোষণা করা হয় যে 6 মে 2024-এ এই ক্রুড ফ্লাইট টেস্ট লঞ্চ করা হবে। কিন্তু এই লঞ্চের মাত্র 2 ঘন্টা আগে আরও একটা সমস্যা ধরা পড়ে। এই যে আটলাস ভি রকেটের সঙ্গে যে স্পেসক্রাফটটা যুক্ত আছে সেখানকার এক প্রেশার ভালভ খারাপ ধরা পড়ে। এরপর লঞ্চের ডেট বাড়িয়ে 1 জুলাই করা হয়, কিন্তু এবারও এটাকে ক্যান্সেল করা হয় লঞ্চের মাত্র 3 মিনিট 50 সেকেন্ড আগে। Another setback for Boeing Saturday. Officials said the mission was halted minutes to go before liftoff by a computer abort system. এরপরে আসে ফাইনালি সেই 5 জুলাই, আর আপনি বিশ্বাস করবেন না, সেই দিনও বোয়িং এবং নাসার ইঞ্জিনিয়াররা এক হিলিয়াম লিক ম্যানেজ করতে ব্যস্ত ছিল। কারণ হিলিয়ামই হলো সেই প্রধান গ্যাস যার দ্বারা প্রপালশন সিস্টেম কাজ করে এবং থ্রাস্টার ফায়ার হয়, আর এই থ্রাস্টারগুলো ডকিংয়ের সময় কাজে লাগে। সেই স্পেসক্রাফটকে ডাইনে বায়ে উপরে নিচে ঘোরানোর জন্য এই থ্রাস্টার ফায়ার করা হয়। এগুলো যদি সঠিকভাবে কাজ না করে তাহলে সঠিকভাবে ডকিং হবে, এর জন্য হিলিয়াম গ্যাস খুবই গুরুত্বপূর্ণ। তবে নাসা এবং বোয়িংয়ের ইঞ্জিনিয়াররা জানায় এই লিকটা অত বড় সমস্যা না, এটা ম্যানেজ করা যাবে। তাই 5ই জুনের এই লঞ্চকে ফাইনাল করা হয়। লঞ্চের পরে আরও 2 ধরনের সমস্যা দেখা দেয়। এক তো লঞ্চের 2 ঘন্টা পরে 2টা হিলিয়াম লিক ধরা পড়ে এবং অন্যদিকে আরসিএস থ্রাস্টার ফেলিয়ারেরও সমস্যা দেখা দেয়। এই 2টা সমস্যা বোঝার জন্য প্রথমে আপনাকে ডকিং সিস্টেম ভালো মতো বুঝতে হবে। কোনো স্পেসক্রাফট যখন স্পেস স্টেশনের সাথে যুক্ত হয় এই প্রক্রিয়াকে ডকিং বলা হয়। তবে এই ডকিংটা খুবই জটিল একটা কাজ, কারণ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন প্রত্যেক ঘন্টায় 28,000 কিলোমিটার গতিতে পৃথিবীকে পরিক্রমণ করছে। তাই যে কোনো স্পেসক্রাফটকে প্রথমে এই স্পিডটা মেনটেন করতে হবে, আর এটা মেনটেন করতে প্রায় 24 ঘন্টার মতো সময় লাগে। তারপরে আসে ডকিং করা, আর এই ডকিংয়ের প্রক্রিয়াটা খুবই ধীরে ধীরে হয়, খুবই নিখুঁতভাবে হয়। এই ডকিং করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। সঠিক দিকটা মেনটেন করার জন্য এবং ছোট ছোট স্টেপে স্পেসক্রাফটকে আগে বাড়ানোর জন্য এই আরসিএস থ্রাস্টারগুলো ফায়ার হয়। কাজেই ডকিংয়ের মতো এই জটিল প্রক্রিয়ায় আরসিএস থ্রাস্টারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এটা ফেলিয়ার হওয়া মানে সম্পূর্ণ স্পেসক্রাফটের ফেলিয়ার। এই স্টারলাইনার স্পেসক্রাফটে টোটাল 28টা থ্রাস্টার ছিল, তার মধ্যে 5টা সঠিকভাবে কাজ করছে না, কাজ করা বন্ধ করে দিয়েছে। থ্রাস্টার ফেলিয়ারের সঙ্গে সঙ্গে আরও কিছু হিলিয়াম লিক ধরা পড়তে থাকে। এর ফলে স্টারলাইনারকে ডকিং করা থেকে বিরত করা হয়, কারণ স্টারলাইনারের সমস্যা মানে সমস্ত স্পেস স্টেশনের সমস্যা হতে পারে। তাই তাদেরকে একটা সঠিক দূরত্ব মেনটেন করতে বলা হয় যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, এবং তারপরে নাসা এবং বোয়িংয়ের ইঞ্জিনিয়াররা এই সমস্যা সমাধানে লেগে যায়। অনেক চেষ্টার পর অ্যাস্ট্রোনট এবং নাসার ইঞ্জিনিয়াররা 5টার মধ্যে 4টা থ্রাস্টারকে পুনরুদ্ধার করে এবং তারপরে নর্মালি এটা পারফর্ম করতে থাকে। একটা থ্রাস্টার ঠিক হচ্ছিল না, কিন্তু এটা ছাড়াও ডকিং করা সম্ভব ছিল। তাই স্পেসক্রাফটটা ডকিংয়ের জন্য এগোতে থাকে। কিছুক্ষণের মধ্যে এটা সফলভাবে ডকিংও হয় এবং তারপরে সিন আপনারা দেখতেই পাচ্ছেন।
অনেক প্রতিকূলতাকে পার করে সফলভাবে ডকিং করলেও সমস্যার কিন্তু শেষ নেই। ডকিংয়ের পরে টোটাল 5টা হিলিয়াম লিক ধরা পড়ে, তাই তাদের ফেরত আসা নিয়ে অনেক প্রশ্ন আসতে থাকে। গ্রাউন্ডে অবস্থিত নাসা এবং বোয়িংয়ের টিম তাদের সুরক্ষা অ্যানালাইসিস করতে লেগে যায়। বোয়িং অফিসিয়াল জানায় যে স্পেসক্রাফট ফেরত আসার জন্য 7 ঘন্টার হিলিয়াম প্রয়োজন, কিন্তু সেখানে 70 ঘন্টার হিলিয়াম মজুদ আছে। তাই হিলিয়াম লিক নিয়ে আগাগোড়া থেকে কোনো সমস্যা ছিল না, কিন্তু আরসিএস থ্রাস্টারের ফেলিয়ার সবার ঘুম কেড়ে নিয়েছিল। 5টার মধ্যে 4টা থ্রাস্টার পুনরুদ্ধার করলেও এর কোনো নিশ্চয়তা ছিল না। যদি আবার থ্রাস্টারের সমস্যা দেখা দেয় তাহলে অ্যাস্ট্রোনটদের প্রাণের ঝুঁকি থাকতে পারে, যেটা নাসা কখনো চায় না, কারণ সেফটি হলো তাদের টপ প্রায়োরিটি। Our core value is safety. তারপর কিছু টেস্ট করা হয় এবং হট ফায়ার টেস্টের দ্বারা ধরা পড়ে যে থ্রাস্টার ওভারহিট হচ্ছে, প্রচুর গরম হয়ে যাচ্ছে, যার জন্য এই থ্রাস্টারগুলো ফেল হয়ে যাচ্ছে, কাজ করা বন্ধ করে দিচ্ছে। একদিকে নাসা এবং বোয়িংয়ের টিম এটা নিয়ে ব্যস্ত ছিল যে এই স্টার লাইনারের থ্রাস্টারের ওপর কতটা ভরসা করা যায়, আর অন্যদিকে এই অ্যাস্ট্রোনটদের ফেরত আনার জন্য বিকল্প উপায়ের ওপরও কাজ করতে থাকে। নাসা ফাইনালি সিদ্ধান্ত নেয় যে সুনিতা উইলিয়াম এবং বুচ উইলমোরকে পৃথিবীতে আনার জন্য স্পেসএক্সের ক্রু ড্রাগন স্পেসক্রাফট ব্যবহার করা হবে এবং স্টার লাইনারটা আনক্রুড অবস্থায় অর্থাৎ ফাঁকায় পৃথিবীতে ফিরে আসে। এর জন্যই তাদের 8 দিনের মিশন 9 মাসের মিশনে পরিণত হয়, কারণ এমন তো না যে আজকে স্পেসক্রাফট পৌঁছালো, আগামীকাল ডকিং করলো এবং তারপরের দিনই তাদেরকে ফেরত আনলো। এতটাও সোজা নয়। দীর্ঘ 2.5 মাস ধরে তো স্টার লাইনারের সেফটি চেকিংই চলতে থাকে। তবে দেরি হওয়ার পিছনে এর থেকেও বড় সমস্যা হলো ডকিং পোর্ট। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে প্রধানত 2টা ডকিং পোর্ট আছে যেখানে স্পেসক্রাফট যুক্ত হতে পারে। এর মধ্যে একটা তো স্টার লাইনার দ্বারাই যুক্ত আছে, আর একটা স্পেসএক্সের ক্রু এইড মিশনের স্পেসক্রাফট ডকড আছে। তাই তৃতীয়টার কোথায় গিয়ে লাগবে, তাই না? তার জন্য তো জায়গা দরকার। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই দুজন অ্যাস্ট্রোনট তো ক্রু এইড অ্যাস্ট্রোনটদের সাথে পৃথিবীতে ফিরে আসতে পারে। দেখুন, এটা বাস না যে 4 জনের জায়গায় 6 জনকে ঠেলে ঠেলে ঢুকাবে। সুতরাং তাদের কাছে শুধু একটাই অপশন ছিল, সেটা হলো স্পেসএক্সের ক্রু 9 মিশন, যেটা সেপ্টেম্বরে লঞ্চ হয়েছে। সেখানে 4 জন অ্যাস্ট্রোনটের জায়গায় 2 জন অ্যাস্ট্রোনটকে বসানো হয়েছে, যাতে সেই 2 জনের জায়গায় সুনিতা উইলিয়াম এবং বুচ উইলমোরকে পৃথিবীতে আনা সম্ভব হয়। এই ক্রু 9 মিশন সেপ্টেম্বরে লঞ্চ হয়েছে, তো সেপ্টেম্বরে কেন তারা ফেরত আসতে পারবে না? দেখুন, তারা যে একটা নির্দিষ্ট মিশনে একটা উদ্দেশ্য নিয়ে রিসার্চ করার জন্য সাধারণত 5 থেকে 6 মাস তারা সেখানে কাটায় এবং এই রোটেশনটা চলতেই থাকে, যেটার জন্য প্রচুর খরচ হয়। তাই আজকে গিয়ে কালকে ফেরত আসা সম্ভব নয়। তাই সুনিতা উইলিয়াম এবং বুচ উইলমোর 2টা মিশনারির পার্ট হয়ে গেলেন একত্রে। তারা অনেক রিসার্চ করেছে এই সময়ের মধ্যে। তারা মোট 150টা সায়েন্স এক্সপেরিমেন্ট করেছে এবং 900 ঘন্টা রিসার্চ তারা করেছে। স্পেস ওয়াক থেকে তারা বিভিন্ন রকম স্যাম্পলও কালেক্ট করেছে। শুধু তাই নয়, এই দীর্ঘ 9 মাস ধরে তারা ইন্ডিপেন্ডেন্স ডে, থ্যাঙ্কস গিভিং ডে এবং ক্রিসমাসও সেলিব্রেট করেছে। খাবার এবং অক্সিজেন নিয়েও তেমন কোনো অসুবিধা ছিল না, কারণ নাসা প্রতিনিয়তই সেখানে সামগ্রী পাঠিয়ে চলেছে। হ্যাঁ, তবে এটা ঠিক যে দীর্ঘ 9 মাস স্পেস স্টেশনে কাটানোর পরে শারীরিক কিছু সমস্যা দেখা দেয়, কারণ সেখানে কোনো বায়ুমণ্ডলীয় চাপ নেই, কোনো বস্তুর ওজন নেই এবং জিরো গ্র্যাভিটি বা মাইক্রো গ্র্যাভিটির মধ্যে তাদেরকে সময় কাটাতে হয়। তবে সেইভাবেই তাদেরকে ট্রেনিং দেওয়া হয় এবং সেখানে জিমেরও ব্যবস্থা আছে। প্রত্যেক দিন তারা 2 ঘন্টা করে ব্যায়াম করে বডিটা সঠিক রাখার জন্য। আর স্পেসে প্রত্যেক মাসে 1% করে হাড় ক্ষয় হয় এবং হার্ট এতটা ব্লাড পাম্প করে না, এতটা প্রেশার ফিল করে না, যার ফলে হার্টও আস্তে আস্তে সংকুচিত হতে থাকে। তো যাই হোক, এগুলো হলো রিসার্চের একটা পার্ট, যে স্পেসে হিউম্যান বডি কিভাবে রিয়্যাক্ট করে। এগুলো থেকে অনেক কিছু শেখার আছে এবং পরবর্তী অ্যাস্ট্রোনটগুলো অনেক কিছু জানতে পারবে। তাই এগুলোর উপরে রিসার্চ চলছে। তো এইভাবেই 2জন অভিজ্ঞ অ্যাস্ট্রোনট, কমান্ডার ব্যারি বুচ উইলমোর এবং পাইলট সুনিতা উইলিয়াম দীর্ঘ 286 দিন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কাটানোর পরে সুরক্ষিতভাবে 19শে মার্চ তারা পৃথিবীতে ফিরে আসলে। বর্তমানে তারা নাসার 45 ডেজের পোস্ট ক্রু মিশনে আছে, যেখানে তাদের স্বাস্থ্যের উপর রিসার্চ করা হবে এবং তাদের রিকভার করে তোলা হবে। সাধারণত স্পেস থেকে আসার পরে তাদের হাঁটতে সমস্যা হয়, কারণ স্পেসে তারা মাইক্রো গ্র্যাভিটিতে ছিল, যেখানে তারা উড়ছিল, ভাসছিল, কিন্তু পৃথিবীতে আসার পরে সেখানে তারা একটা শক্তি অনুভব করছে, মাধ্যাকর্ষণ শক্তি, যার ফলে তাদের পা ফেলতে সমস্যা হচ্ছে। এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে ভারতের জন্য এখানে কি শিক্ষা আছে? ইসরোকে এখান থেকে এটাই শেখা উচিত যে স্পেসে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, তাই ব্যাকআপ প্ল্যান সর্বদাই রেডি থাকা উচিত। এবং যদি কোনো কিছু প্ল্যান অনুযায়ী না চলে, তাহলে অ্যাস্ট্রোনটদের কীভাবে সেফটিকে এনশিওর করা যাবে, কীভাবে সুরক্ষিতভাবে তাদের ফেরত আনা যাবে, তারও পরিকল্পনা থাকা উচিত বা তারও প্ল্যানিং থাকা উচিত। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।